হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ছল। তো আজকে বাংলা বিষয়ে আলোচনা করব। তো বাংলার দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 4 দাগের কোশ্চেনটি বেথুন কলেজিয়েট স্কুল। তো পেজ নম্বর হলো 20। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আমরা একের দাগের কোশ্চেনটি শুরু করব। কোশ্চেনগুলি এখন আলোচনা করব। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হরিদা যোগী সন্ন্যাসী সাজলে জগদীশবাবু কত বকশিস দিতে পারেন বলে মনে করা হয়েছে? 5 আনার বেশি নয়। এরপরে দেখো, আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার উক্তিটির বক্তাকে অফিসের বড় সাহেব। এরপরে তবু তারে রাখে পদাশ্রয়ে যদুনাথ। যদুনাথ পদাশ্রয়ে রাখে। তো এখানে কি হবে? কিঙ্করীকে। কিঙ্করী হবে না, এটা হবে ব্রতীকে। এরপরে দেখো 1-4 ড্যাশ বেশে এবার ওই আসে সুন্দর। তো এটা হবে কাল ভয়ঙ্করের হবে। এরপরে দেখো, চরণাশ্রিত পদটির ব্যাসবাক্য হলো চরণ দ্বারা আশ্রিত। এরপরে আলোচনা করব 2 দাগের কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। একঘেয়ে কাজের দৃষ্টান্ত পাঠ্য অংশ অবলম্বনে লেখো। হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে। সে বহুরূপী কাজটাকেই ধরে রাখতে চায়। এই একঘেয়ে কাজ করতে হরিদার ভয়ানক আপত্তি। বিশ্ব মায়ের আসন কোথায় পাতা আছে? কবি কাজী নজরুল ইসলামের প্রয়াল্লাস কবিতায় বলা হয়েছে মায়ের উপর আসন পাতা থাকে স্বদেশ মায়ের। এরপরে সমূলে নির্মূল করিব পামরে আজি, বক্তা কিভাবে তা সংগঠিত করবেন? উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। এখানে রামচন্দ্রকে পামর অর্থাৎ পাপী বলা হয়েছে। এরপরে 2-4 ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাসের যে প্রকারভেদ উল্লেখ করেছেন তা লেখো। তো তার লেখায় সাধু ভাষায় শিক্ষানবিশ করা, ইহার চর্চা করা এবং বিশুদ্ধভাবে অর্থাৎ চলিত ভাষায় সহিত মিশ্রণ না ঘটাইয়া সাধু ভাষায় লেখা ইত্যাদি উল্লেখ করেন। এরপরে দেখো, প্রদত্ত ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অবলীলার সহিত বর্তমান। তো অবলীলা সহ বর্তমান এটি কর্মধারায় সমাস। এরপরে 3 কোশ্চেনগুলি আলোচনা করব। কম বেশি 60টা শব্দের নিচের প্রশ্নের উত্তর দাও। আমাদের দেখতে পেয়েই লজ্জিত ভাবে হাসলেন। কে কাদের দেখে হাসলেন? এই সলজ্জ হাসির কারণ কি? গল্পের কথক এবং তার বন্ধুদের দেখে হরিদা হেসেছিলেন। হরিদা জগদীশবাবুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করবেন বলে তার বাড়ি গিয়েছিলেন। কথক ও তার বন্ধুদের কাছে সে কথা হরিদা আগেই জানিয়েছিলেন। হরিদার বিরাগী মূর্তি দেখে জগদীশবাবু মোহিত হয়ে যান। তিনি হরিদাকে 101 টাকা ভরে একটি থলি দেন, কিন্তু হরিদা সেই টাকার থলি ছুঁয়েও দেখেন না। পূর্ব প্রতিশ্রুতি রাখতে না পারায় তিনি লজ্জিত হয়েছিলেন। এরপরে 4-2 তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনই ধারা বিদ্রোহী ধরেই রাগ। বক্তা চোর ধরার কথা কেন বলেছেন? প্রসঙ্গত বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে? বক্তা তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনই ধারা বিদ্রোহী ধরেই বেরাক। বক্তা চোর ধরার কথা বলার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে শুধু চোখে চোখে সমস্যা দেখলেই আর কাজ হবে না। এদের আসল সমস্যা হলো এরা বিদ্রোহী, এদের মূল কাজ হলো চুরি করা।
তাই এদের মূল কাজ ধরে এদের চিহ্নিত করে এদেরকে ধরা উচিত। এই কথার মাধ্যমে বক্তার একটা কঠোর মনোভাব প্রকাশিত হয়েছে। বক্তা মনে করেন যে কেবল চোখে চোখে সমস্যা দেখা যাচ্ছে, তাই এদের শাস্তি দেওয়া যথেষ্ট নয়। এদের মূল কাজ হলো চুরি, তাই এদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত। তো বক্তা মনে করেন যে এদেরকে চিহ্নিত করা দরকার, এদেরকে বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে এদেরকে ধরা উচিত। কাজভিত্তিক বিচার। বক্তা মনে করেন যে এদের কাজ অনুযায়ী এদের শাস্তি দেওয়া উচিত। এদের মূল কাজ হলো চুরি করা, তাই এদেরকে চোর হিসেবে চিহ্নিত করে এদেরকে ধরা উচিত। বক্তার এই মনোভাব থেকে বোঝা যায় তিনি কেবল চোখে চোখে সমস্যা দেখছেন না, বরং তিনি এদের মূল কাজ এবং প্রকৃতিকে বিবেচনা করেছেন, তাই তিনি এদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার কথা বলেছেন। এরপরে দেখো 5 আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? বক্তা উদ্দিষ্ট ব্যক্তি। তো শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্য অংশের অন্যতম চরিত্র সিরাজ তার বিরুদ্ধ পক্ষের মীর জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ প্রমুখের কাছে ভিক্ষা চেয়েছেন। বক্তার প্রত্যাশিত আশ্বাস। কোম্পানির ক্ষমতা ও প্রতিপত্তি ধীরে ধীরে সমগ্র বাংলা দখলের উদ্দেশ্যে বিস্তৃত হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই সত্যটি উপলব্ধি করতে পেরেছিলেন এবং বুঝেছিলেন তার এই অধীনস্থ ক্ষমতা দখলে রিউত গ্রুপ কিছু কর্মচারী ও সভাসদ এই ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু নবাব মনে প্রাণে চাইতেন বাংলার স্বাধীনতা যেন অটুট থাকে, আর সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মির্জাফর ও বাকি কিছু সভাসদ তাকে ত্যাগ করলে এই সংহতি বিনষ্ট হবে বলে সিরাজ মনে করেছিলেন। তাই সমস্ত বিচার বন্ধ রেখে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সভায় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেন সিরাজ। এই জন্য তিনি নিজের সমস্ত দোষের জন্য ক্ষমা চান এবং মির্জাফর ও অন্যান্যদের রাজদরবার থেকে চলে না যেতে অনুরোধ করেন। তাদের কাছে প্রার্থনা জানান যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। তিনি তাদের মুখে তাকে ছেড়ে না যাওয়ার আশ্বাসটুকু শুনতে চান। এরপরে দেখো 6 তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। উদ্ধৃত অংশটির প্রসঙ্গ উল্লেখ করো। উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য কোথায়? তো মতিনন্দী রচিত কোনি উপন্যাস থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। সাঁতারের প্রশিক্ষণের পাশাপাশি কোনি 40 টাকার বিনিময়ে লীলাবতীর দরজার দোকানে ঝাড় দেয় ও 5 মাস খাটে। একদিন অমিয় এই দোকানে ব্লাউজ করাতে এসেছিল। তো কোনিকে সেখানে দেখে অমিয় বলেছিল, তো তুই এখানে ঝিয়ের কাজ করিস? এই কথায় কোনি অত্যন্ত লজ্জিত অপমানিত বোধ করে। ক্ষিতীশকে এ কথা জানালে ক্ষিতীশ তাকে সান্ত্বনা দিতে আলোচ্য উক্তিটি করেন। তো কোনি সম্ভাবনাময় সাঁতারু, তার সম্পর্ক জলের সঙ্গে, যার যেখানে অবস্থান তার লজ্জা এবং সম্মান সেখানেই। একজন ক্রিকেটার বা ফুটবলারের সম্মান, লজ্জা, গর্ব সবকিছু খেলার মাঠেই। দোকানে ঝিয়ের কাজ করে বলে কোনিকে ছোট চোখে সাঁতারু দেখেছিল অমিয়া, কিন্তু ক্ষিতীশ তাকে বুঝিয়ে দেন যে সেটা তার প্রকৃত কর্মক্ষেত্র নয়, সেখানে তার সাফল্য ব্যর্থতা, লজ্জা বা গর্বের কোনো স্থান নেই। কেননা কোনি প্রতিভাবান সাঁতারু। অনুপ্রেরণা দান। কোনির সাফল্য বা ব্যর্থতা সাঁতারু হিসেবে জলেই সীমাবদ্ধ। সাঁতারে ব্যর্থ হলে তার লজ্জিত হওয়া উচিত, আবার সাফল্য লাভ করলে গর্ববোধ করা উচিত। এই কারণে ক্ষিতীশ কোনিকে বলতে চেয়েছেন অমিয় কথায় লজ্জিত না হয়ে সে যেন সাঁতারটা ভালো করে শেখে। জলের বাইরে কোনির লজ্জা বা গর্বের কোনো স্থান নেই। এরপরে আমরা আলোচনা করব 7 দাগের বিশ্ব পরিবেশ দিবসে জল সংরক্ষণ প্রয়োজনীয়তা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। তো বিশ্ব পরিবেশ দিবসে জল সংরক্ষণ গুরুত্ব নিয়ে আলোচনা সভা। তারপরে স্থান দেব নবী বকশ হাই স্কুল, তারিখ 5 জুন 2025। এরপরে প্রতিবেদনকারী নাম লিখব এখানে। এরপরে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নবী বকশ হাই স্কুলের অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল ভবিষ্যতের জন্য জল সংরক্ষণ। সবার প্রধান অতিথি ছিলেন পরিবেশবিদ ডক্টর অরুণাভ সেন, যিনি জল সংকট ও তার সমাধানে আমাদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সবাই বক্তারা বলেন যে পৃথিবীর বিশাল অংশ জুড়ে জল থাকলেও পানযোগ্য জলের পরিমাণ খুবই সীমিত। অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলন, নদী ও পুকুর দখল এবং জল দূষণের কারণে আগামী দিনে জল সংকট আরও তীব্র হবে। তাই জল অপচয় না করে সংরক্ষণের গুরুত্ব নিয়ে সকলে সচেতন হওয়া জরুরি।
তো বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা, স্থানীয় বাসিন্দারাও এই সভায় অংশ নেন। শেষে একটি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে সবাই জল সংরক্ষণের অঙ্গীকার করেন। তো উপসংহারে বলা যায় যে এই আলোচনা সভা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। Thank you for watching my video.